হ্যালো বন্ধুরা, আজ আমি ফুড এসআই এবং ডাব্লিউবি ক্লার্কশিপের জন্য একটি মডেল প্র্যাকটিস সেট 5 আমরা আজকে আলোচনা করব এবং মোর এক্সপ্লেনেশন হবে এবং প্রতিটি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করা হবে, যাতে তোমাদের সামনের ফুড এসআই এবং ডাব্লিউবি ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপির জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। তো আমরা প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে লাইভ ডিভাইন এর রচয়িতা হলেন। এই লাইভ ডিভাইন একটা গ্রন্থ। তো অপশানগুলো দেখি। অপশান এ স্বামী বিবেকানন্দ, বি কেশবচন্দ্র সেন, সি সিস্টার নিবেদিতা, ডি অরবিন্দ ঘোষ। তো এর সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। এখানে যদি রুবিল্ড বা অথবা বর্তমান ভারত যদি থাকতো তাহলে স্বামী বিবেকানন্দ লেখা হতো গ্রন্থটি। যদি সিস্টার নিবেদিতা আমাদের দেশের জন্য যে প্লেগ রোগে আক্রান্ত তাদের জন্য তিনি নিবেদিত প্রাণ। 2 নম্বর প্রশ্ন, কেশবচন্দ্রকে জানে আমরা ব্রহ্মানন্দ উপাধি দিয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি যে 3 আইনের বিষয়ে তিনি একজন গুরুত্বপূর্ণ একজন ব্রাহ্ম আন্দোলনের নেতা। তিনি ভারতীয় ব্রাহ্ম সমাজ সম্পর্কে বলেছেন। প্রশ্ন 2, আর্যভট্ট ও বরাহমিহির ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন? অপশান এ মৌর্য যুগ, বি গুপ্ত যুগ, সি পাল যুগ, ডি দিল্লির সুলতানি। তো আর্যভট্ট বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের লোক। কোন যুগের? গুপ্ত যুগের। আর যেহেতু গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে পঞ্চ নবরত্ন ছিল, তার মধ্যে এরাও অনেকে বরাহমিহির এবং আর্যভট্ট বিখ্যাত। আর্যভট্ট ছিলেন জ্যোতির্বিদ এবং বরাহমিহিরও ছিলেন জ্যোতির্বিদ। আর্যভট্ট 10 গীতিকা গ্রন্থ এবং বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা বিরোধ সংহিতা গ্রন্থের আমরা পরিচয় পাই। তো সেই সময় গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়, তার জন্য অনেক গুণীজ্ঞানী ব্যক্তি এই যুগে এসেছিলেন। তো 3 নম্বর প্রশ্ন, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অপশান এ ইলিয়াস শাহ, বি সেকান্দার শাহ, সি আজম শাহ, ডি হামজা শাহ। এর সঠিক উত্তর হবে সেকান্দার শাহ। যেহেতু আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদা জেলায়, মালদা। আর সেই সময়ে সুলতানি শাসন চলছিল, বাংলাতেও সুলতানি শাসন চলছিল। তো ইলিয়াস শাহ একজন বাংলায় তিনি সুলতানি শাসক ছিলেন এবং হোসেন শাহ ছিলেন শাহ বংশের শেষ শাসক। 4 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভারতের লৌহ মানব কাকে বলা হতো? অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি বিপিনচন্দ্র পাল, ডি লালা লাজপত রায়। তো ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। কেন বলা হয়? যে জার্মানি বিসমার্ক ছিলেন লৌহ মানব, তার সঙ্গে তুলনীয় তিনি যে কূটনৈতিক এবং যে পারদর্শিতা দেখিয়েছিলেন, এই কারণেই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়, লৌহ মানব। তো সর্দার বল্লভভাই যে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে গুজরাটে, আর সুরেন্দ্রনাথকে বলা হয় রাষ্ট্রগুরু। কি বলা হয়? রাষ্ট্রগুরু। বিপিনচন্দ্রকে বলা হয় পাল নামে পরিচিত। লালা রাজপথকে বলা হয় পাঞ্জাবের কেশরী, পাঞ্জাব কেশরী। 5 নম্বর প্রশ্ন, কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন? এ সামন্ত সেন, বি হেমন্ত সেন, সি বল্লাল সেন, ডি লক্ষণ সেন। এর সঠিক উত্তর হবে বল্লাল সেন। কৌলিন্য প্রথা হচ্ছে একটা হিন্দু ধর্মের মহিলাদের উপর প্রবর্তিত একটা প্রথা। তো এই বল্লাল সেনের আমরা সম্পর্কে জানি যে তিনি সেন বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন, যে তার লেখা গ্রন্থ দানসাগর, অদ্ভুত সাগর বিখ্যাত একটি গ্রন্থ, এবং তিনি অনেক সমাজ সংস্করণ করেছিলেন। তো এই সেন বংশ পাল বংশের পতনের পর সেন বংশ বাংলা শাসন করেছিল এবং সেন বংশের শেষ রাজা ছিল লক্ষণ সেন। এই লক্ষণ ছিল শেষ রাজা। আর তার আমলেই ইকতার মোহাম্মদ বিন তুগলক নদিয়া আক্রমণ করে এবং সেনদের রাজধানী ছিল
লক্ষ্ণাবর্তী, অর্থাৎ নবদ্বীপ এবং বাংলাদেশেও তাদের রাজধানী ছিল লক্ষ্ণাবর্তী। 6 নম্বর প্রশ্ন, সমতল দর্পণের প্রতিবিম্ব হয়। অপশান এ সদ্বিম্ব সোজা, বি অসদ্বিম্ব উল্টানো, সি অসদ্বিম্ব সোজা, ডি সদ্বিম্ব উল্টানো। সঠিক উত্তর হবে অসদ্বিম্ব ও সোজা। সমতল দর্পণ আমরা জানি যে দর্পণ দুটি, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা অবতল দর্পণ। যেমন গাড়ির, মোটরসাইকেল বা কোনো বাইকের যে ভিউ ফাউন্ডে আমরা উত্তল দর্পণ ব্যবহার করা হয়, অথবা কোনো গাড়ির হেডলাইটে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অবতল দর্পণ। তো দর্পণে যদি আমাদের প্রতিবিম্ব যেটা হবে, যা আয়নার সামনে যেমন আমাদের প্রতিবিম্ব গঠিত হয়, তেমনি সমতল দর্পণ, অর্থাৎ যেটা অসমতল না, আমাদের হচ্ছে আয়নাটা হচ্ছে সমতল দর্পণ, অথবা স্বচ্ছ কোনো জায়গা জিনিস সেটা হবে, তো অসৎবিম্ব হবে এবং সোজা হবে। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায়? অপশান এ স্থিতিস্থাপকতা, বি পৃষ্ঠটান, সি সান্দ্রতা, ডি জলের ঘনত্ব। এর সঠিক উত্তর হবে পৃষ্ঠটান। আমরা যে জলের একটা ধর্ম হচ্ছে পৃষ্ঠটান, যেমন আকাশ থেকে যে মেঘ থেকে যে বৃষ্টি পড়ে, যে গোলাকার বিন্দু হয়, এটা পৃষ্ঠটানের কারণে। অনেক সময় আমরা রং করার সময় যে তুলি ব্যবহার করি, সেটা রঙের চুবিয়ে যখন উপরের দিকে তুলি তখন চুপসে যায়, তো সেইটা মাধ্যমেও কিন্তু জলটা উপরে বেয়ে ওঠে এই পৃষ্ঠটান ধর্মের জন্য। মাকড়সা, এই পৃষ্ঠটান যদি উষ্ণতা বাড়তে থাকে তাই পৃষ্ঠটান কমতে থাকে। আর স্থিতিস্থাপকতা কি? কোনো বস্তুর উপরে যে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলটা যখন প্রযুক্ত বল প্রয়োগ করার পরেও যখন বস্তুটা তার নিজের জায়গায় ফিরে আসছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। সবথেকে বেশি স্থিতিস্থাপকতা আছে ইস্পাতের। ইস্পাত, হীরক, এর স্থিতিস্থাপকতা বেশি। আর সান্দ্রতা হচ্ছে কোনো বস্তু যে আঠালো ভাব বা সান্দ্রতা দেখা যায় সেটা। 8 নম্বর প্রশ্ন, নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো। নিউক্লিয় চুল্লি অর্থাৎ যেখানে পরমাণু গবেষণা করা হয়। অপশান এ বিভাজন, বি সংযোজন, সি স্প্যালেশন, ডি নিউট্রন অধিশোষণ। এর সঠিক উত্তর হবে বিভাজন। যে আমরা পরমাণু বোমা অথবা হাইড্রোজেন বোমা বা এই বোমাগুলো তৈরি করার সময় যে নিউক্লিয় চুল্লিতে যে ইউরেনিয়াম, থোরিয়াম, বিভিন্ন রকমের যে ইউরেনিয়াম মৌলগুলো রয়েছে, তো সেইগুলোতে চুল্লিতে আমরা যে বিভাজন বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়াটা করাই, সেটা হচ্ছে বিভাজন। আর সূর্যেতে যেটা হয় এটাকে, সেটা হচ্ছে সংযোজন বা ফিউশন, নিউক্লিয় ফিউশন। সূর্যতে নিউক্লিয় সংযোজন আর চুল্লিতে হবে বিভাজন, অর্থাৎ পরমাণুর বিভাজন ঘটে। 9 নম্বর প্রশ্ন, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ অবলোহিত রশ্মি, বি অতিবেগুনি রশ্মি, সি মাইক্রো তরঙ্গ, ডি এক্স রশ্মি। আমরা জানি যে যোগাযোগের জন্য ক্ষতিকর রশ্মি এক্স রশ্মি, গামা রশ্মি, বিটা বা এগুলো ব্যবহার করা হয় না। অতিবেগুনি রশ্মিটা আমরা জানি যে জীবজগতের জন্য খুবই ক্ষতিকারক, যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আমাদের যে ওজোন স্তর রয়েছে সেখানে শোষিত হয়ে যায়, তবে যেখানে ওজোন স্তর হালকা রয়েছে সেখানে থেকে সেই ছিদ্র দিয়ে কিন্তু পৃথিবীতে চলে আসে, তাই এটা খুবই ক্ষতিকারক। একমাত্র আমরা মাইক্রো অর্থাৎ তড়িৎচুম্বকীয় যেটা মাইক্রোওয়েভ, সেটাকেই যোগাযোগের জন্য ব্যবহার করি, যেমন মোবাইল ফোন কিংবা রেডিও, বিভিন্ন রকম যে তরঙ্গ, সেগুলো কিন্তু টেলিযোগাযোগের জন্য ব্যবহার করা হয়। 10 নম্বর প্রশ্ন, একটি স্কেলার রাশি উদাহরণ দাও। অপশান এ বেগ, বি বল, সি ভরবেগ, ডি শক্তি। স্কেলার রাশি আমরা কাকে বলবো? যে রাশির মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না। তাও বলের বেগের মান আছে, বলের মান আছে, অভিমুখ আছে, দুটোই আছে। শক্তিরই একমাত্র রাশি যেটা মান আছে কিন্তু অভিমুখ নেই। 11 নম্বর প্রশ্ন, আর এগুলো কী রাশি? ভেক্টর রাশি। 11 নম্বর প্রশ্ন, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? অপশান এ নাইট্রোজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি হাইড্রোজেন, ডি নিয়ন। সঠিক উত্তর হবে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় বনস্পতি ঘি। প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময়, হাইড্রোজেন গ্যাস যে কোন গ্যাসটি, মানে হাইড্রোজেন গ্যাস তৈরিতে সময় কোন ঘিটা তৈরি হচ্ছে? বনস্পতি ঘি, উদ্ভিজ্জ একটা ঘি। এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস,
নাইট্রোজেন আমাদের সবথেকে বায়ুমণ্ডলের সবথেকে বেশি রয়েছে 78.08%, এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%। 12 নম্বর প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতু হলো? অপশান এ প্লাটিনাম, বি রূপো, সি তামা, ডি লোহা। এর সঠিক উত্তর হবে প্লাটিনাম। এছাড়া সোনাও কিন্তু আমাদের নমনীয় ধাতু।